লকডাউন নিয়ে কাটেনি সমন্বয়হীনতা। ২ ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন সংশোধন। ইয়েলো নয়, শুধু রেড জোনে সাধারণ ছুটি। চরম ধোঁয়াশায় জনগণ। স্থানীয় প্রতিনিধি বা স্থানীয় কোনো মাধ্যমে আমরা জানতে পারি। পাট করে যদি এখন লকডাউনটা দিয়ে দেয়, আমরা তো বিপাকে পড়বো। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অবগত না। যারা অসহায় যারা পরিবার আছে তাদের লিস্ট আমাদের করতে হবে। যাদের পয়সা আছে, যারা খাদ্য কিনবে তাদেরকে কিন্তু ভ্যানের আমাকে পুরো একটা প্ল্যান করতে হবে। ১০০তম দিনে করোনা আক্রান্ত ছাড়ালো ৯০,০০০, মৃত্যু ১২০০রও বেশি। সুস্থের হার বেড়েছে প্রায় দ্বিগুণ। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবেলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। রাজধানীর প্রায় সবকটি করোনা পরীক্ষা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র। ৫ থেকে ৭,০০০ টাকায় মিলছে নেগেটিভের ভুয়া সনদ। র্যাবের অভিযানে আটক ৪। করোনা মোকাবেলায় সরকারের সুশাসনের অভাব ছিল, পত্রিকার প্রতিবেদনের উপর ভিত্তি করে বলছে টিআইবি। গবেষণা নয়, সমালোচনাই উদ্দেশ্য, মন্তব্য তথ্যমন্ত্রীর। কুয়েতে গ্রেফতার বাংলাদেশের এমপি পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য। বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এবং এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত। করোনাকালে বিপাকে নিম্ন আয়ের মানুষ, ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। লকডাউন নিয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে জনগণের ধোঁয়াশা। গত দুদিনের জল্পনা কল্পনার কিছুটা অবসান ঘটিয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। বলা হয় রেড ও ইয়েলো জোন থাকবে সাধারণ ছুটির আওতায়। এর ২ ঘন্টা পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয় ইয়েলো নয়, শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি। এছাড়াও সীমিত পরিসরে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯০,০০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১২০০ জনের বেশি। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার বিকেল ৫টার দিকে প্রথমে রেড ও ইয়েলো অঞ্চলে সাধারণ ছুটি থাকার কথা বলা হয় প্রজ্ঞাপনে। তবে কোন কোন এলাকাকে রেড, ইয়েলো বা গ্রিন জোনের আওতায় নেওয়া হচ্ছে কিংবা কোনটিকে লকডাউন করা হবে সে ব্যাপারে কোনো উল্লেখ ছিল না নির্দেশনায়। এর ঘণ্টা দুয়েকের মধ্যে আবারও প্রজ্ঞাপন সংশোধন করে বলা হয় শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি। কত তারিখ থেকে কিভাবে লকডাউনটা কার্যকরী করবে সেটাও আমরা জানতে পারিনি। মোহাম্মদপুরি হবে না এলাকা ভিত্তিক, যেমন নুরজান রোড, রাজিয়া সুলতানা রোড, সলিমুল্লাহ রোড আছে, এটা কিভাবে দিবে এটা আমরা কনফিউজ। কারণ আমি লকডাউনে আটকে গেলাম, কারণ আমার আসলে কোম্পানি আমার কি করবে, সাধারণ ছুটি পাবো কিনা, এই বিষয়গুলো আসলে আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। খোদ মেয়রই জানেন না কিসের ভিত্তিতে হবে লকডাউন, কবে হবে লকডাউন। সুনির্দিষ্টভাবে এখনো বলতে পারছি না যে কোন এলাকাগুলোতে আমরা রেড জোন হিসাবে চিহ্নিত করব এবং লকডাউন করা হবে। এটিকে বাস্তবায়ন করার জন্য আমরা ওই প্রজ্ঞাপনটাই চাচ্ছি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন রাজধানীর রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজাবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ঢাকা শহর, চট্টগ্রাম শহর বেশ কিছু ওয়ার্ড রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই হিসাবে কাজ আরম্ভ হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা পরিস্থিতির কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইইডিসিআর বলছে করোনা শনাক্তদের পুরো তথ্য না থাকায় জোন ভিত্তিক লকডাউনের ছক সাজাতে বিপাকে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এজন্য পরীক্ষা কেন্দ্র ও বুথ থেকে সঠিক তথ্য না নেয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির।
যদিও এমন অসঙ্গতি নিয়ে আগে থেকেই অভিযোগ করা হলেও তা আমলে নেয়নি আইইডিসিআর। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে গলদ থাকায় এখন মাশুল দিতে হচ্ছে, তাই জোন পদ্ধতি পুরোপুরি চালুর আগে ক্ষুদ্র অংশে বিভক্ত আর কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। অনেক রোগীকে আমরা ট্রেস করতে পারতেছি না। কিছু রোগী এখানে নাম্বারে আমরা ফোন করে দেখা যায় যে ওই নাম্বার আর ইউজ হচ্ছে না, অথবা রং নাম্বার আছে। আমরা এখানে কোনো পুরোপুরি ঠিকানাও নিচ্ছি না, ফলে আমরা রোগীকে ট্রেস করতে পারতেছি না। 16 এপ্রিল 2020 এক ভিডিও বার্তায় সোহরাওয়ার্দী হাসপাতালের ফিভার ক্লিনিকের প্রধান জানিয়েছিলেন, করোনা পরীক্ষা করতে এসে সঠিক ঠিকানা দিচ্ছেন না অনেকেই। এক্ষেত্রে এনআইডি নম্বর বাধ্যতামূলক করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেই কথা শোনেনি কেউ, আর তার মাশুল গুনতে হচ্ছে 1.5 মাস পরে। রোববার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 17টি, দক্ষিণের 27টি ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মোটা দাগে এলাকার নাম নির্দেশ করলেও এলাকা ভিত্তিক, অর্থাৎ মিরপুর কত নাম্বার কিংবা উত্তরার কোন কোন সেক্টর, তা সুনির্দিষ্ট করতে পারেনি অধিদপ্তর। মিরপুর লেখা আছে, কিন্তু এটা মিরপুর 1 না মিরপুর 14, সেটা আমাদের ডিফারেন্সিয়েট করা খুবই প্রয়োজন যদি আমরা একদম স্পেসিফিক জোনটা চিহ্নিত করতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অধিদপ্তরের নিজস্ব ডেটা আর নিখুঁত তথ্য ছাড়া এই জোন পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক হবে না। অ্যাক্টিভ ডেটার উপর ভিত্তি করে যদি জোনিং করা যেত, তাহলে যেরকম সুফল পাওয়া যেত, বর্তমানে ডিজি হেলথের ডাটা নিয়ে যদি আমরা জোনিং করি, সেই সুফল পাওয়ার সম্ভাবনা কম। এটা ন্যূনতম বা ক্ষুদ্রতম এলাকায় বাস্তবায়ন করতে হবে এবং সেই এলাকাগুলোতে সাফল্য আনতে হবে। এখানে জনসম্পৃক্ততা আনতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্যদেরকেও যুক্ত করতে হবে। রেড জোনের তালিকা প্রকাশ করা হলেও গ্রিন কিংবা ইয়েলো জোনের কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ধোঁয়াশায় চট্টগ্রামও। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর 10টি ওয়ার্ডের 11টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও লকডাউনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। আর এতে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অনেকটাই অন্ধকারে। তবে সমস্যা থেকে উত্তরণে সবগুলো সংস্থার সমন্বয়ের তাগিদ চিকিৎসকদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2.5 মাসে বন্দর নগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে 5235 জন, আর মারা গেছে 120 জন। কিন্তু কখন থেকে চিহ্নিত রেড জোনগুলোতে লকডাউন কার্যকর হবে তা কারো জানা নেই। সাধারণ মানুষের যেমন এই নিয়ে কোনো ধারণা নেই, তেমনি কিছু বলতে পারছেন না জনপ্রতিনিধিরাও। যা দেখছি টিভিতে দেখছি যে এনায়েত বাজার ওয়ার্ড রেড জোন আছে, কোথাও থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। প্রতিদিনই প্রকোপ বাড়তেছে, সো লকডাউন করে যদি কিছুটা বেনিফিট পাওয়া যায় সেটা মন্দ কি। 10 নং ওয়ার্ডটি আগামীকাল থেকে লকডাউন হয়ে হাতে আসবে এবং অফিস মারফত জানতে পারলাম 20 তারিখের পর হয়তো এই সিদ্ধান্তটি আসতে পারে। ঘোষিত লকডাউনের বিশাল অংশ জুড়ে রয়েছে বিভিন্ন শিল্প এলাকা, বিশেষ করে বন্দর এবং পতেঙ্গার রেড জোন হিসেবে চিহ্নিত 3টি ওয়ার্ডের এলাকায় 2টি ইপিজেডে কর্মরত রয়েছেন 4 লাখের বেশি শ্রমিক। তাই এসব এলাকায় রেড জোন কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। অতীতের মতো যে লকডাউন আমরা পালন করেছি, একই লকডাউন যদি আমরা এই জোনাল লকডাউনও পালন করি, তাহলে এই লকডাউন খুব একটা বেশি কার্যকর হবে বলে আমি মনে করি না। তবে এখন পর্যন্ত লিখিত নির্দেশনা না আসলেও লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের কথা বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম শহরে 11টি ওয়ার্ড এলাকা রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে। ইতিমধ্যে একটি এলাকায় লকডাউন করা হয়েছে। বাকিগুলি লকডাউন কখন হবে, কবে হবে, এটি এখনো নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। সুনির্দিষ্ট নীতিমালাগুলো সরকার যেগুলি দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেক সংস্থাকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে মঙ্গলবার থেকে 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড লকডাউন কার্যকর হবে। বাকি 9টি ওয়ার্ড পর্যায়ক্রমে 20 জুন থেকে কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা আক্রান্তের 100তম দিনে এসে শনাক্তের সংখ্যা ছাড়ালো 90,000। গত 3 দিনের ব্যবধানে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 10,000 বেড়েছে। শনাক্তের খাতায় যোগ হয়েছেন আরও 3,099 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 1200 ছাড়ালো। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনা হানা দেওয়ার ১০০তম দিনে এসে ৯০,০০০ ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। প্রায় ৩.৫ মাস আগে ৩ জন রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে কোভিড-১৯-এর অস্তিত্ব মেলে। সোমবার প্রতিদিনের মতো বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সুস্থতার হার বেড়েছে বলে উল্লেখ করা হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪,০২৭ জন, যা ৩৭.৫৫%। একদিনে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে ঢাকায় ১৮, চট্টগ্রামে ১২, সিলেটে ৬ জন এবং রংপুর ও বরিশালে ১ জন করে রয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে ১৫,০৩৮টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,০৯৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯০,৬১৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,২০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩%। সমাজের সকল শ্রেণী পেশার মানুষই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তাই প্রিয়জন হারানোর বেদনা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে সবাইকে আহ্বান জানানো হয় বুলেটিনে। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা, এগুলো যেন আমরা মেনে চলি। মৃতদের মধ্যে অধিকাংশই ৫০ তাই ঘরে থাকা বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আজ ১৫ জুন দেশে করোনা প্রাদুর্ভাবের ১০০তম দিন। এ পর্যায়ে এসে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮তম এবং মৃত্যুর দিক দিয়ে ৩১তম। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে সময় সংবাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টার করোনায়। আমরা শুরুতেই দেখে নেব গত ২৪ ঘন্টার বাংলাদেশের সার্বিক চিত্র। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,০৩৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩,০৯৯ জন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১,২০৯ জন। গত ৩ মাসের সার্বিক চিত্র যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী পাওয়া যায় ৩ জন। এরপর আমরা দেখছি যে এর ১ মাস পরে ৮ এপ্রিল ১৬৫ এবং ৮ মে ১০,০০০ ছাড়া এবং এ পর্যায়ে এসে অর্থাৎ আজকের দিনে এসে আমরা যেমনটা দেখছি যে ৯০,০০০ ছাড়িয়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, যেমনটা ভাবা হচ্ছিল ধীরে ধীরে করোনার যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুরুতে বলেছি গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩৮ জন। এর মধ্যে পুরুষ ৩২, নারী ৬ এবং আমরা দেখছি ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মারা গিয়েছেন ১৮ জন। এরপর কিন্তু চট্টগ্রাম বিভাগ ১২ জন এবং বয়স ভিত্তিক বিভাজনে এসে আমরা যেমনটা দেখছি সব থেকে বেশি মারা গিয়েছেন ৬১ থেকে ৮০ বছর বয়সী ২০ জন। এরপরে ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন। সুতরাং বলা যাচ্ছে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি বেশি। প্রতিদিনকার যে স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন এবং আমরাও যে বিশ্লেষণ করে থাকি, এ থেকে পরিত্রাণ কিন্তু আমরা সবাই চাই। অর্থাৎ আমরা চাই যে এই করোনা প্রাদুর্ভাব একদিন শূন্যের কোঠায় নেমে আসবে, তবে সেক্ষেত্রে সবাইকে কিন্তু মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এই ছিল আজকের বিশ্লেষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হার না মানার মনোবল নিয়ে সরকার জনগণের পাশে থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৯৮৬ সালের ১৫ই জুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের আওতায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা প্রণয়ন করা হয় রাষ্ট্রের ভিভিআইপিদের জন্য। সেই থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে আসা বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF পালন করছে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী। পরিবর্তিত বাস্তবতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনাড়ম্বর আয়োজন সম্পন্ন হয় ভিডিও কনফারেন্সে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর প্রতিনিধি আর গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে সরকার প্রধান বিশেষ এই বাহিনীকে আরও প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণ অর্জন করে দক্ষ হবার আহ্বান জানান। তুমি করে বলছি, কারণ তোমরা তো এখন আমার বলতে গেলে নাতির বয়সী, এখানে আমার ছেলের বয়সী আছো, নাতির বয়সী আছো। কাজে আমি এটুকু বলবো যে তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমি কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। করোনার কাছে হার না মেনে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় সরকার সব কাজ চলমান রেখেছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে
আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। আমরা হার মানবো না, মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধান থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, একের পর এক মৃত্যুর ঘটনা দুঃসহ। জীবন মৃত্যু খুব পাশাপাশি, আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয়, এটাই আমাদের জীবন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একই দিন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার কারণে দেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষায় সরকার প্রস্তুতি নিয়েই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশবাসীকে বেশি গুরুত্ব দিতে হবে কৃষি খাতে। গাছ লাগাতেই হবে, আর উপকূলীয় অঞ্চলগুলিতে সবুজ বেষ্টনী আমাদের করা, যেগুলো যে মাটি ধরে রাখে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাদ্যের যে অভাব, আমরা বাংলাদেশে যেন সেই অভাবটা কখনো না হয় সেটা লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার, এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি, দেশের মানুষ যেন খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। পত্রিকার এক মাসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুর্নীতি রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পরিকল্পনাগুলো যথাযথ ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুপুরে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ দাবি করে সংস্থাটি। পাল্টা জবাবে তথ্যমন্ত্রী বলেন, গবেষণা নয়, সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে পুরো বিশ্ব, করছে বাংলাদেশও। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে টানা এক মাস গবেষণা চালায় টিআইবি। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। টিআইবি বলছে, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রতিটি কার্যক্রমেই ছিল সুশাসনের ঘাটতি। সময় মতো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিলম্ব ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অংশগ্রহণ, সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি, এই সাতটি প্রতিটি সূচকের ক্ষেত্রেই বা প্রতিটি মাপকাঠিতেই আমরা দেখেছি ঘাটতি ছিল এবং উল্লেখযোগ্য ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর ঘাটতি ছিল। স্বাস্থ্য খাতের বেহাল দশা তুলে ধরে টিআইবি বলছে, দেশের ৭৪ ভাগ হাসপাতালে নেই দক্ষ জনবল, ৫৯ ভাগ হাসপাতালে নেই যন্ত্রপাতি, ২৫ ভাগ হাসপাতালের কোনো চিকিৎসক পাননি পিপিই। যন্ত্রপাতি কেনায় হয়েছে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম। এক্ষেত্রে দুদকের ভূমিকারও প্রশ্ন তোলেন তারা। দুর্যোগকে পুঁজি করে নিজেদের সম্পদ বিকাশের যোগসাজশমূলক দুর্নীতির বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যেটি আমরা কখনোই আশা করি না, আমরা মনে করি যে সরকার আশা করে না। টিআইবির এই গবেষণা প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিআইবি প্রমাণ করেছে তারা আসলে প্রকৃতপক্ষে সঠিক গবেষণা প্রসূত কোনো রিপোর্ট পেশ করে না। অনেকগুলো রিপোর্ট এক পেশে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই একপেশে প্রতিবেদনের মাধ্যমে খুঁজে খুঁজে দোষ বের করে টিআইবি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় সবকটি করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র, যারা ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করছে করোনা নেগেটিভের ভুয়া সনদ। এরকম একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সনদপত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। বিদেশ যাত্রা কিংবা যেসব প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানের জন্য করোনা নেগেটিভ সনদপত্র দরকার, সেসব লোকদের টার্গেট করে মুগদা জেনারেল হাসপাতাল কেন্দ্রিক তৎপরতা চালিয়ে আসছিল একটি চক্র। হাসপাতালে স্যাম্পল দিতে আসা লোকজনদের কাছে বিক্রি করা হয় ভুয়া সনদপত্র, যার জন্য নেওয়া হতো ৫ থেকে ৭ হাজার টাকা। সাধারণ মানুষের এসব অভিযোগের পর গোপন তথ্যের ভিত্তিতে মুগদা হাসপাতাল এলাকায় অভিযান চালায় র্যাব। আটক করা হয় ৪ জনকে। বিভিন্ন সময়ে যারা মুগদা জেনারেল হসপিটালে স্যাম্পল দিতে এসেছে তাদেরকে প্ররোচিত করে এই ৫ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে এখান থেকে ভুয়া সার্টিফিকেট তারা প্রদান করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনারেল হসপিটালের কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর ইনভলভমেন্ট এখন পর্যন্ত পাইনি।
এই চক্রের কাছে। যাদের মধ্যে কোনো সিনড্রোম নেই তারা এই ধরনের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় কাজে যোগদান করেছে এবং এই কাজে যোগদান করে করোনাকে আরও বিস্তারে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। র্যাবের দাবি এখন পর্যন্ত চক্রটি 150 থেকে 200টি ভুয়া সনদপত্র বিক্রি করেছে। রাজধানী জুড়ে যে কয়টি করোনা টেস্ট কেন্দ্র রয়েছে তার সবগুলোতে সক্রিয় চক্রটি। দেশের বাইরে জাপান, সাউথ কোরিয়া, হংকং এবং মালয়েশিয়ার ক্ষেত্রে কিছু রিপোর্ট আমরা পেয়েছি যে যেখানে আপনার এখান থেকে করোনা সার্টিফিকেট নিয়ে গিয়েছে, পরবর্তীতে ওখানে করোনা পজিটিভ হওয়াতে এটা দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে বলে আমরা মনে করি। আমাদের ইন্টেলিজেন্স অনগ্রাউন্ডে সার্ভেলেন্সের মধ্যে আছে। এ ধরনের প্রতারক চক্র যদি আরও থাকে আমরা তাদেরকে ধরতে ইনশাআল্লাহ সক্ষম হব। এসব সনদপত্রে বিভিন্ন হাসপাতালের নাম ব্যবহার করা হলেও এখন পর্যন্ত কোনো হাসপাতালের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। কখনো মন উদাস করা টানা রিমঝিম শব্দ, কখনো বা তুমুল আক্রোশের বৃষ্টিতে বিদ্রোহী মন, সঙ্গে নানা ফুলের মন মাতানো ঘ্রাণ। বর্ষার প্রথম দিনে থাকছে আশার নিয়ে গল্প, দেখার আমন্ত্রণ। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি ও দুদক। এছাড়াও সিআইডির হাতে বিভিন্ন সময় গ্রেফতার হওয়া মানব পাচারকারীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে তথ্য। প্রমাণ মিললে তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচার আইনে মামলা করা হবে বলে জানিয়েছে সিআইডি। আর আইনজীবীরা বলছেন অভিযোগ প্রমাণ হলে বাতিল হতে পারে সংসদ সদস্য পদ। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে 6 জুন কুয়েতে গ্রেফতার করা হয় লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে। গ্রেফতারের পর 8 দিনের রিমান্ডে বেরিয়ে আসে নানা তথ্য। ইতিমধ্যে পাপুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন 7 প্রবাসী বাংলাদেশি, সেখানেও উঠে আসে নানা তথ্য। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কুয়েত সরকার কোনো কিছু না জানালেও বাংলাদেশের বিভিন্ন সংস্থা পাপুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তে নেমেছে, পেয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের সিআইডি এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে মানব পাচারের ব্যাপারে এমপি পাপুলের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। সাবেক আইনমন্ত্রী বলছেন যে কোনো আদালতে অভিযোগ প্রমাণ হলে বাতিল হবে তার সংসদ সদস্য পদ। বিদেশে গিয়ে অপরাধ যদি করে তো তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য যদি কনভিক্টেড তাহলে পরে এদিকে পাপুলের ঘটনা তদন্তে নেমেছে দুদক। ইতিমধ্যে এমপি পাপুল, তার স্ত্রী, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিনের ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এটা কুয়েতের বর্তমানে প্রসিকিউশনের সর্বশেষ কি অবস্থা আমরা সেটা জানি না, তবে আমরা কাগজ পড়ে যেটা জানতে পেরেছি সেখানে আমার মনে হচ্ছে এটা আন্ডার ইনভেস্টিগেশন। শহীদ ইসলাম পাপুল মানব পাচারের সঙ্গে জড়িত বলে এর আগে দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার দুর্গাপুর থেকে মানব পাচার মামলার তালিকাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়াও রাজধানীর বাবুবাজার থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টাইগার হাবিবকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার রেজাউল দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। লিবিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে মানব পাচার করত সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানানো হয়। এছাড়াও অস্ত্র ও গুলিসহ গ্রেফতার টাইগার হাবিব পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বগুড়া, কুষ্টিয়া ও নওগাঁয় মিলার পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম। আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালো বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় এবং মিলার পর্যায়ে দাম বাড়ানোয় এর প্রভাব পড়েছে চালের পাইকারি ও খুচরা বাজারে। মানভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, আর কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। ধান আমদানি কম, চাল পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া বেশি, এই কারণে কেজি প্রতি 2-3 টাকা সাময়িকভাবে বাড়ছে। রিক্সা ভাই এখন পর্যন্ত শুধু 20 টাকা ভাড়া মারছে, চালের দাম বেশি, চাল কিনাই পারতেছি না।
নওগাঁর বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি মোটা স্বর্ণা ৩২ থেকে বেড়ে ৩৪ টাকা, গুটি স্বর্ণা ৩০ টাকা থেকে বেড়ে ৩২ টাকায়, চিকন জাতের পাইজাম চাল ৫২ থেকে বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। এক সপ্তাহের ব্যবধানে আপনার কাটারি চাল ছিল আপনার ৪২-৪৩ টাকা কেজি, এখন বেড়ে দাঁড়াচ্ছে ৪৬-৪৭ টাকা কেজি। চলতি মৌসুমে ২ দফায় দাম বাড়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। ঈদের পর থেকে চিকন চাল সহ অন্যান্য চাল কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মিল মালিকদের দাবি, ধান বেশি দামে কেনায় তাদের চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। তথ্যগত ভুল ত্রুটির কারণে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০ টাকার আর্থিক সহায়তা পাননি রংপুরের ১ লাখ পরিবার। ৪০,০০০কে টাকা দেয়া হলেও তাতে ধরা পড়েছে তুগলকি কারবার। বিত্তশালী ডেইরি ফার্মের মালিক সহ একই পরিবারের একাধিক মানুষ পেয়েছেন ওই সহায়তা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার জন্য নির্বাচিতদের তালিকা ইউপি কার্যালয়ের নোটিশ বোর্ডে না থাকায় দফায় দফায় ঘুরিয়ে অবশেষে তথ্য অধিকার আইনে আবেদনের কথা বললেন চেয়ারম্যান নূর আলম। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে তালিকা ঝুলাতে বাধ্য হন। লিখিত আকারে নির্দেশনা দেওয়া আছে, ৯টা ইউনিয়নের প্রত্যেকেই ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এটা টানিয়ে দিবে। তালিকা ধরে ৪ ও ৭ নম্বর ওয়ার্ড ঘুরে ৭০৫ সিরিয়ালের রুস্তম, ৭২২-এর রহিম, ৭০৪-এর লিটন, ৭৩৬-এর বিজয়ের মিলল পাকাবাড়ি, ৭২১-এর সুরুজ বানু ও ৭৪৫-এর সালেহার সম্পর্ক মা ও মেয়ে। ৩ ভাই নজরুল, নুরু ও আমিনুলের সিরিয়াল যথাক্রমে ৩৫৯, ৩৬০ ও ৩৬১। এদের সবাই বিত্তশালী। চেয়ারম্যান, মেম্বার আর ত্রাণ কমিটির রেশারেশিতে বঞ্চিত হয়েছেন প্রকৃতরা। এই দ্বন্দ্বগুলো কিসের কারণে? এই কার্ড স্লিপ নিয়ে যে লোকগুলোর নাম আমি এখানে দিছিলাম, এই লোকগুলো আসলে ত্রাণ থেকে কেন বঞ্চিত হলো? জেলা প্রশাসক জানালেন, এখন পর্যন্ত ৪০,০০০ নম্বরে টাকা দেয়া হলেও ভুল বা অসম্পন্ন তথ্যের কারণে যাচাই বাছাই চলছে আরও ১ লাখের। প্রথম পর্যায়ে আমরা ৪০,০০০ অনুমোদন পাইছি, তারপরে আমাদেরকে আবার বলছে ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাই করে দিতে, তা আমরা আবার পাঠাইছি। এই প্রকল্পের নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হলেও কাজই শুরু করতে পারেনি তদন্ত কমিটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রচণ্ড গরমের পর কালো মেঘের ঘন ঘটায় প্রান্তর জুড়ে প্রশান্তির বৃষ্টি। আবার কখনো মন উদাস করা টানা রিমঝিম বৃষ্টি, কখনো বা তুমুল আক্রোশের বৃষ্টিতে বিদ্রোহী মন, সঙ্গে নানা ফুলের মন মাতানো ঘ্রাণ। বাংলা বর্ষপঞ্জির হিসেবে আষাঢ়ের শুরুটা আজ, আর বাদল দিনের প্রথম কদম ফুলের বার্তায় বর্ষা ঋতু। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। মেঘ পরশে ছেয়ে থাকা আকাশ, এই বুঝি নামলো অঝোর ধারায়। ধুয়ে মুছে সব পঙ্কিলতা, স্নিগ্ধ হবে চলাচল। জলজ ফুলও যেন তৃষ্ণার্তের মতো শুষে নিচ্ছে প্রাণদায়ী অমৃতধারা। মেঘমালা জল হয়ে নামে কংক্রিটের নগরেও, তার সঙ্গী হয়ে ঝরে অজানা ফুল। গাছে সুন্দর ফুলগুলো থাকে কিংবা জলাশয়ের ফুলগুলো, এগুলো আমরা চাইলেই পরিকল্পনা করে আমাদের শহরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের নগর জীবনে আমরা কিছুটা হলেও আমাদের বর্ষাকে আমরা স্পর্শ করতে পারি, কিংবা আমাদের হৃদয় থেকে আমরা বর্ষাকে আমরা উদযাপন করতে পারি। কদমের ঘ্রাণ হয়তো এখনই পাওয়া যাবে না, সেই মুগ্ধতার জন্য অপেক্ষা আরও কিছুদিনের। কিন্তু চলতি পথে দেখা মেলে আবেশ ছড়ানো বেলি জুয়ের। বর্ষাকে আমরা যে অনুভব করি সেটা আমরা পাই, তার সঙ্গে যদি আমি বৃষ্টির এক পশলা বৃষ্টির সঙ্গে বাতাসে কদমের গন্ধ পাই কিংবা কেয়া ফুলের গন্ধ পাই, তাহলে সেটা আরও পরিপূর্ণ হয়। আর চোখ কাড়বে মৌসুমি নানা ফুলও। ভাগ্য প্রসন্ন হলে সেই সঙ্গে নজরবন্দি হবে তাদের রূপগ্রাহীরাও। মুগ্ধ হয়ে তারা গাইছে মধুর সুরে। বর্ষার আগমন বাড়িয়েছে তাদের ব্যস্ততাও। বন বনানী প্রান্তর ঘিরেছে নানা রঙের নাম না জানা ফুলে। শুধুমাত্র সৌন্দর্যেই না, এই ফুলগুলো কিন্তু ঘ্রাণেও আপনাকে মাতোয়ারা করে ছাড়বে। শুধু গ্রামেই না, নগর জীবনেও কিন্তু এসেছে বর্ষা। বর্ষার রিমঝিম শব্দ আপনাকে যেমন উদাসীন করবে, তেমনি ভাবনার খোরাকও জোগাবে।
বাঙালির জীবনে বর্ষা আসে এক ধরনের মুগ্ধতা নিয়ে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লকডাউনে কাটেনি সমন্বয়হীনতা, 2 ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন সংশোধন, শুধু রেড জোনে সাধারণ ছুটি, ধোঁয়াশায় জনগণ। 100তম দিনে আক্রান্ত ছাড়ালো 90,000। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবেলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী, প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। করোনা মোকাবেলায় সরকারের সুশাসনের অভাব ছিল, পত্রিকার প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলছে টিআইবি। গবেষণা নয়, সমালোচনায় উদ্দেশ্য, মন্তব্য তথ্যমন্ত্রীর। রাজধানীর প্রায় সবকটি করোনা পরীক্ষা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র, 5 থেকে 7,000 টাকায় মিলছে নেগেটিভের ভুয়া সনদ। র্যাবের অভিযানে আটক 4। এবং কুয়েতে গ্রেফতার বাংলাদেশের এমপি পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য, বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।